স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি তানিয়া হারুন। ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এখন ডিবি কার্যালয়ে। তাকে আজই আদালতে তোলার কথা রয়েছে। আইনজীবীরা বলছেন, এদেশে গণতন্ত্র হত্যা ও শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর প্রধান কারিগর খায়রুল হক। তার বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। তাকে 7 দিনের রিমান্ডে চাইবে পুলিশ। বিচারপতি খায়রুল হক বিতর্কিত কর্মকাণ্ডের জন্য দেশ জুড়ে নিন্দিত হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাছে ছিলেন নন্দিত। ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নে সরব থাকা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের অপকর্মের ফিরিস্তি অনেক দীর্ঘ। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করেন খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। তবে পরের 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে সংক্ষিপ্ত রায়ে মত দেয়া হয়। ব্যক্তিগত স্বার্থে ষড়যন্ত্রমূলকভাবে 2 মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বিষয়ে দেয়া রায় পাল্টে দেন খায়রুল হক। আর তখন থেকেই দেশে গণতান্ত্রিক ও রাজনৈতিক সংকট শুরু হয়। অবৈধভাবে দীর্ঘায়িত হয় ফ্যাসিস্টের শাসন। বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান 26শে মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। অথচ ঐতিহাসিক রাজনৈতিক বিষয়কে তিনি আদালতে টেনে এনে শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক হিসেবে রায় দেন। বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে লিফট আপিলের মামলা কোনো শুনানি গ্রহণ না করেই উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। এক কাপড়ে বাড়ি ছাড়া করা হয় বেগম জিয়াকে। সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলছেন, এবার জনতার আদালতে ন্যায় বিচার হবে দুর্নীতিগ্রস্ত দলকানা এই বিচারপতির। আমি বলেছিলাম যে আজকে হয়তো এই খায়রুল হকের বিচার হবে না, তবে এমন একদিন আসবে জনতার আদালতে এই খায়রুল হকের বিচার হবে। একই ইস্যুতে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর এই কারিগরের পরিণতি দেখে শিক্ষা নিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো নতুন খায়রুলের বিচার অঙ্গনে জন্ম না হয়। হাসিনাকে ফ্যাসিস্ট করার জন্য, এক নায়ক করার জন্য খায়রুল হক ছিলেন মেইন আর্কিটেক্ট, এবং সেই আর্কিটেক্টের বিচারটা এমন হওয়া উচিত যেন সুপ্রিম কোর্টে নতুন কোনো খায়রুল হকের এখন বা ভবিষ্যতে জন্ম না নেয়। খায়রুল হকের বিরুদ্ধে যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জে মোট 3টি মামলা রয়েছে। আজ আদালতে তুলে 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। শাফিয়া সাসনা, নিউজ 24, ঢাকা। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে সকালে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। এ বিষয়ে সবশেষ খবর জানাতে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার কবির। শাহরিয়ার, খায়রুল হককে আদালতে কখন তোলা হবে, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। যেমনটি সকাল থেকে জানাচ্ছিলাম, এবিএম খায়রুল হকের গ্রেপ্তারের খবর এবং তাকে আদালতে তোলার যে বিষয়টি রয়েছে সেই খবরাখবর। তবে এখনো পর্যন্ত কিন্তু খায়রুল হককে ঠিক কয়টা নাগাদ আদালতে তোলা হবে সেই বিষয়ে কিন্তু কোনো ধরনের তথ্য ডিবি কার্যালয় থেকে গণমাধ্যম কর্মীদের দেওয়া হয়নি। তবে ডিবি কার্যালয়ে ডিবি গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম তিনি কিন্তু জানিয়েছেন সাংবাদিকদের যে যাত্রাবাড়ী থানা এবং নারায়ণগঞ্জ থানায় করা মোট 3টি মামলায় কিন্তু তাকে গ্রেফতার দেখানো হতে পারে। এর মধ্যে নারায়ণগঞ্জের যে মামলাটি সেটি কিন্তু সুনির্দিষ্টভাবে বলেছেন উনি যে রায়ের জালিয়াতি করে রায় দেওয়ার একটি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, এবং যাত্রাবাড়ী থানার যে মামলাটি হতে পারে, সম্ভাব্য মামলা হতে পারে যে গণ অভ্যুত্থানে যেসব ছাত্র হত্যা হয়েছে সেই হত্যা মামলা কিন্তু তার বিরুদ্ধে হতে পারে। তো সুনির্দিষ্ট কোনো মামলার কিন্তু বিষয়ে কিন্তু এখনো কোনো কিছু খোলাসা করছেন না। তবে আদালতে তোলার বিষয়টিও কিন্তু জানানো হচ্ছে না। তবে তাকে 7 দিনের রিমান্ড চাওয়া হতে পারে বলে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো তানিয়া, এই ছিল ডিবি কার্যালয় থেকে আমার কাছে থাকা সর্বশেষ। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক জনগণের সাথে প্রতারণা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে যে রায় দিয়েছেন তা এই রাষ্ট্রের বিরুদ্ধে গিয়েছে। বিলম্ব হলেও তাকে গ্রেফতার করায় সরকারকে এ সময় ধন্যবাদ জানান তিনি। গুলশানে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। রায়ের পরেই আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার আমাদের তত্ত্বাবধায়ক সরকার বিধানটা বাতিল পার্মানেন্ট করা হয়েছে, এবং যেটা বাংলাদেশের পরবর্তীকালের যত রকমের আপনার রাজনৈতিক সংকট তৈরি হওয়ার
সেই সংকটগুলো তৈরি হয়েছে, জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় শোক ও আতঙ্কের মধ্যেই সীমিত পরিসরে প্রশাসনিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। কিভাবে ক্লাসের কার্যক্রম শুরু হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে রবিবার। তবে এই সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিধ্বস্ত ভবনের কাছে ফিরতে ভয় পাচ্ছে। বিমান বিধ্বস্তের ঘটনায় শোকে মুহ্যমান শিক্ষকরাও সংশ্লিষ্টরা বলছেন এই অবস্থা থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে বেশ খানিকটা সময় লাগবে। কর্তৃপক্ষ বলছে প্রাথমিকভাবে শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে, পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য শ্রেণীর পাঠদান ফেরানো হবে। একটা ফ্রেন্ডের সাথে আমি কথা বলতেছিলাম, হুট করে ওর গায়ের ভিতর থেকে পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চলে গেছে। তখন আমরা এক প্রকার কথা হারাই ফেলছি। এই জিনিসটা দেখার পর থেকে কথা বলার মতন মুডে থাকে না এক প্রকার। আমরা প্রথমে ভাবছিলাম যাত্রীবাহী বিমান, তখন আমি একজনকে বাইরে একজন আর্মি ছিল, ওনাকে জিজ্ঞেস করি, উনি বললো যাত্রীবাহী বিমান। পরে আমি সামনে যাই, দেখি যে পরে প্লেনটা ক্র্যাশ করছে, ফ্রেন্ডরা এক এক করে বের হইতেছে, মানে একদম জ্বলে পুড়ে অবস্থা খারাপ হয়ে গেছে। মাইলস্টোনে বিমান বিধ্বস্তে একই পরিবারের 3 শিক্ষার্থী নিহতের ঘটনায় পরিবারটির পাশে থাকবে বিএনপি। বৃহস্পতিবার সকালে উত্তরার দিয়াবাড়িতে নিহত ওমায়ের বাপ্পি এবং আরিয়ানের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির নেতারা। নিহতদের স্বজনদের সঙ্গে নিয়ে 3 শিশুর কবর জিয়ারত ও দোয়া করেন তারা। সমবেদনা জানান পরিবারটির সদস্যদের প্রতি। বিমান দুর্ঘটনা হয়েছে এবং তাতে যে 31 জন এখন পর্যন্ত আমরা জানি যে শিশু প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে আমাদের এই 2 ভাই আছেন এখানে আশপাশে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি নিজেও এখন হাসপাতালে ভর্তি হয়েছে আবার অক্টোবর রাত্রে অসুস্থ অবস্থায়। তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি আমাকে বিশেষভাবে কালকে রাতে বলেছেন যে আপনি যাবেন, যে তাদেরকে আমাদের যে ব্যথা, আমাদের যে সংবেদনা, আমরা যে তাদের সঙ্গে আছি সেটা তাদেরকে জানাবেন। বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি 45 জনের মধ্যে 36 জনই শিশু, জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। আর প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার জানান ভর্তি থাকা অনেকের অবস্থাই গুরুতর। তারা আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তাদের জন্য দেশবাসীকে দোয়া করার আহ্বান জানান তিনি। ভয়াবহ ওই ঘটনায় 32 জনের মৃত্যুর কথা জানিয়েছে আইএসপিআর। আহত 150-র বেশি। এদিকে নিহতদের মধ্যে এখনো অন্তত 7 জনের পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের শনাক্ত করতে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা আসলে বার্ন ইনস্টিটিউটে যাচ্ছি। আমাদের সহকর্মী আছে সেখানে, আমাদের সহকর্মী মাঝহার যুক্ত হচ্ছেন, সরাসরি যাচ্ছি তার কাছে। মাঝহার, কি অবস্থা দেখছেন? আপনি তো এখন বার্ন ইনস্টিটিউটে আছেন, রোগীদের অবস্থা জানাবেন, স্বজনরা কি বলছেন সেই সাথে সেই বিষয়ে বিস্তারিত জানাবেন। তানি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বিমান দুর্ঘটনার 3য় দিন, অর্থাৎ মাঝখানে আরো 2 দিন অতিক্রম হয়ে গেছে। বার্ন ইনস্টিটিউটের এখন যে অবস্থা, গতকালকে যে অবস্থা ছিল এখনো সেই অবস্থা দেখছি। কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে এখানে, অর্থাৎ সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যান্য সদস্য যারা, তারাও এখানে নিরাপত্তা দিচ্ছেন যেন অন্য কেউ ঢুকে কাজের ব্যাঘাত ঘটাতে না পারে। আপনি জানেন যে এই জায়গাটিতে এখনো পর্যন্ত 45 জন ভর্তি আছে এবং আজকে সকালে এই রোগীদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করার জন্য ভারত থেকে একটি বিশেষ প্রতিনিধি দল আসছিল 4 সদস্যের। তারা কিন্তু এখন থেকে অনেক 3 থেকে 4 ঘন্টা আগে এখান থেকে চলে গিয়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে চীন থেকে আরেকটি প্রতিনিধি দল আজকে বার্ন ইনস্টিটিউটে আসার কথা রয়েছে, অর্থাৎ সিঙ্গাপুর ভারতের পর আরও একটি প্রতিনিধি দল বার্ন ইনস্টিটিউটে আসবেন এবং রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করবেন। আমরা দুপুরের দিকে এখানকার যে আবাসিক সার্জন শাওন বিন রহমানের সাথে একটু কথা বলার সুযোগ হয়েছিল। তিনি যেটি বলছেন যে 45 জনের মধ্যে 36 জন শিশু, এবং রেজিস্ট্রার আমাদেরকে যে তথ্যটি জানিয়েছে যে সেই তথ্যটি হচ্ছে এখানে অনেকের অবস্থা ক্রিটিক্যাল। তবে তিনি একটা আশার বার্তাও শুনিয়েছেন যে খুব দ্রুতই হয়তোবা তারা কিছু মানুষকে এখান থেকে রিলিজ দিতে পারবেন, কারণ অনেকের অবস্থায় উন্নতি হচ্ছে। যদি আনুষ্ঠানিকভাবে তারা এখনো ব্রিফ করেনি, আমরা যতটুকু জানি যে রাত 8টায় তাদের একটি গতকালকে থেকে আজ পর্যন্ত কতজন রোগীর অবস্থা সংকটের জন্য কতজন রোগী সুস্থ হলো এমন একটি তথ্য রাত 8টায় তারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমের সাথে কথা বলবেন। এবং এখন পর্যন্ত অন্যান্য যে রোগী তারাও কিন্তু আসছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি থাকার কারণে গণমাধ্যম সহ কেউ কিন্তু ভিতরে ঢুকতে
পারছেন না। আমরা মূলত বাহিরে আছি, আর রোগীর স্বজনদের সাথেও কথা বলার খুব বেশি একটা সুযোগ হয়নি, কারণ তারা যেটি বলছেন যে এখানে যারা আসছেন, যাদের অবস্থা অনেক বেশি আশঙ্কাজনক, তারা মূলত গণমাধ্যমকে এড়িয়ে চলছেন এবং তাদের সাথে কথা বলার সুযোগ হচ্ছে না। বলা চলে যে এখনকার যে অবস্থা সেটি গতকালকে যে অবস্থা ছিল সেটি, তবে অনেক মানুষ প্রত্যাশা করছেন এবং যারা এখানে দায়িত্বশীল ব্যক্তি তারা বলছেন যে দ্রুতই হয়তো বা কিছু মানুষকে তারা রিলিজ দিতে পারবেন। যাদের অবস্থা আশঙ্কাজনক, যে 8 জনের কথা বলা হয়েছে এবং 13 জনকে বলা হয়েছে তারা কিছুটা সংকটাপন্ন অবস্থায় আছেন এবং 23 জন তারা অনেকটা উন্নতির পথে আছেন, এমন তথ্য কিন্তু গতকালকে আমরা জেনেছি। বলা চলে গতকালকে যে তথ্য ছিল আজও একই তথ্য আছে। মাঝখান থেকে ভারত এবং চীনের একটি প্রতিনিধি দলের যে কথা শুনছিলাম সেটি আসার বাণী। রেজিস্ট্রারের কথায় আমরাও আশা রাখতে চাই দ্রুতই কিছু মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। এই ছিল আমার কাছ থেকে বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ তথ্য। মাঝার, আপনাকে ধন্যবাদ। এদিকে বিমান বিধ্বস্তে আহতদের উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুরের পর কাল ভারতের চিকিৎসক দল বাংলাদেশে পৌঁছেছে। 4 সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন 2 জন চিকিৎসক ও 2 জন নার্স। আহতদের দেখতে সকাল 9টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রবেশ করে দলটি। আহতদের অবস্থা পর্যবেক্ষণ করে তাদের চিকিৎসার বিষয়ে আর কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই সম্পর্কে বাংলাদেশের চিকিৎসকদের পরামর্শ দেবেন তারা। এবার আসছে চীনা মেডিকেল টিমও। অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রী সহ 31 জনের বিরুদ্ধে দুদকের মামলা দায়ের হয়েছে। দুদক বলছে সাইফুজ্জামান ও তার স্বজনরা মিলে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের নামে ভুয়া প্রতিষ্ঠান খুলে গম ছোলা আমদানির নামে তাদের পারিবারিক মালিকানায় থাকা ইউসিবিএল ব্যাংক থেকে টাইম লোন নিয়ে সেই টাকা পাচার করেন। 25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা হয়েছে। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আশুলিয়া থানায় হত্যা মামলায় সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, হাসানুল হক ইনু ও সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। সকালে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়া এলাকায় রাসেল গাজী নামে এক ব্যক্তিকে হাসানুল হক ইনু ও জুনায়েদ আহমেদ পলকের নির্দেশে গুলি করে হত্যা করার অভিযোগ আনেন। অন্যদিকে আশুলিয়া থানায় মনিরুজ্জামান হত্যা মামলায় মমতাজ বেগমকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মহামিনুল আল খান। সেখানকার আজকের পরিস্থিতি জানবো সরাসরি তার কাছ থেকে। মহামিনুল, মাইলস্টোনের সামনে আজ কেমন চিত্র দেখছেন? ধন্যবাদ হারুন তানিয়া আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে আছি মাইলস্টোন কলেজের ঠিক যে জায়গাটা হিট করেছিল সেই বিমানটি, সেই ভবনের সামনে। ঠিক এখানেই কিন্তু গ্লাইড করে বিমানটি এসে আঘাত করে এখানে। এবং আমাদের সাথে কথা হয়েছিল লেফটেন্যান্ট কর্নেল তাসিন হক চৌধুরী, যিনি কিন্তু উদ্ধার অভিযানের শুরু থেকে ছিলেন, উনি দিয়াবাড়ি ক্যাম্পের অধিনায়ক। তিনি আমাদেরকে জানিয়েছেন হিট স্পটটা ছিল ঠিক এই জায়গাটায় এবং এর পাশে দুপাশে কিন্তু ক্লাসরুম ছিল এবং বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু ছুটির পরে বাসায় যাওয়ার অপেক্ষায় ছিলেন এবং একটা এক্সট্রা কোচিং ক্লাস হয় তার জন্য অপেক্ষা করছিলেন। এবং তারা যখন এখানে আসছেন তখন কিন্তু পেছনের দেয়ালটা ভেঙে, যেখানে টিনের এই দেখতে পাচ্ছেন ব্যারিকেডটা, সেখানে কিন্তু ভেঙে তারা প্রবেশ করেছেন এবং এখান থেকে কিন্তু তারা উদ্ধার করেছেন। তারা বলছেন প্রায় 150 থেকে 200 পর্যন্ত শিক্ষার্থী তারা উদ্ধার করেছেন আহত অবস্থায়। এবং তারা যেটি বলছেন যে এই হিটিং স্পটটা এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল সেই মুহূর্তে, যার কারণে কিন্তু এই যে গ্রিলগুলো এখানে ভেঙে পড়ে কিছু অংশ গলে পর্যন্ত গিয়েছে এবং এই হিটিং স্পটের পাশের 2টো শ্রেণীকক্ষ কিন্তু বিধ্বস্ত হয়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন একদম উপরে ফ্যান থেকে শুরু করে নিচে যেসব লোহার ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো কিন্তু একদম গলে গিয়েছে। যেহেতু প্রচন্ড ম্যাক্স স্পিডে ছিল বিমানটি, F7 বিমানের স্পিড অনুযায়ী তা কিন্তু একটি ম্যাসিভ আঘাত এবং সেই সাথে কিন্তু জেট ফুয়েল বার্ন হওয়ার কারণে কিন্তু এখানে উত্তাপটা অনেক বেশি ছড়িয়ে পড়ে। আর ঠিক সেই কারণেই এই জায়গাটায় কিন্তু স্পটে ওই মুহূর্তে বলা যায়নি কি অবস্থায় ছিল, তবে তারা যেটা বলেছেন প্রায় 200 বেশি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসে উদ্ধার অভিযানে অংশ নেয় এবং তারপরে কিন্তু এখান থেকে উদ্ধার করে আহত শিক্ষার্থীদের। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। পেশাদার ও মার্জিত পোশাক পরতে কর্মীদের দেয়া নির্দেশনা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক, জানিয়েছেন মুখপাত্র আরিফ হোসেন খান। বৃহস্পতিবার এই বিষয়ে একটি বার্তা দিয়েছেন তিনি। সেখানে বলেন, সিদ্ধান্তটি হয় নিজ নিজ বিভাগীয় সভায়, তবে এ বিষয়ে নীতিগত কোনো সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় ব্যাংক। এই সংক্রান্ত কোনো সার্কুলারও জারি হয়নি। গণমাধ্যমে প্রচার হওয়ার পর বিষয়টি বিদেশে অবস্থানরত গভর্নরের নজরে আসে। এতে তিনি ক্ষোভ জানিয়েছেন। তার নির্দেশনায় তাৎক্ষণিকভাবে সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছে।
দেশ গড়তে ব্রাহ্মণবাড়িয়ায় আজ জুলাই পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার সকাল 10টায় স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে কেন্দ্রীয় নেতারা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়েছে। পরে কাউতলী মোড় এলাকা থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পেরিয়ে পৌর মুক্ত মঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়েছে। সমাবেশ শেষে দলটি জেলা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবে। রাশিয়ার সাথে যুদ্ধের মধ্যে এবার অভ্যন্তরীণ সংকটে ইউক্রেন। দুর্নীতি বিরোধী আইন নিয়ে সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছে হাজারো মানুষ, যা গত 3 বছরের মধ্যে প্রথম বড় ধরনের সরকার বিরোধী বিক্ষোভ। এর মধ্যেই তুরস্কে শেষ হওয়া শান্তি আলোচনায় রুশ প্রতিনিধিদের সাথে হয়েছে বন্দি বিনিময় চুক্তি, যদিও যুদ্ধবিরতিতে আসেনি কোনো অগ্রগতি। রাশিয়ার আমুর প্রদেশে 49 আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির বিভিন্ন গণমাধ্যম বলছে আরোহীদের সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার টিন্ডা শহরের কাছে পাহাড়ের ধারে আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত আন্তনভ আন-25 বিমানটি বিধ্বস্ত হয়। বিমানের ধ্বংসাবশেষ টিন্ডা বিমানবন্দরের কাছাকাছি দুর্গম পাহাড়ি অঞ্চলে পাওয়া গেছে। তবে দুর্গম পরিবেশ ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজে জটিলতা সৃষ্টি হচ্ছে। নিয়মরক্ষার সিরিজের তৃতীয় ও শেষ টি-20 ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তান। টাইগারদের লক্ষ্য প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ, আর সফরকারীরা একটি জয়ের খোঁজে। মিরপুর হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। এই ছিল নিউজ 24 সংবাদে। দর্শক, দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেপনিল ফেস মাস্ক।